আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি বিইউপিতে আসা 2024-25 সেশনে ফিজিক্স অংশ থেকে তোমাদের শর্ট সিলেবাসে যতগুলো প্রশ্ন এসেছিল প্রত্যেকটা প্রশ্নের সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। তাহলে এই প্রশ্নগুলো সমাধান করে দেওয়া যাক। দেখো, এই প্রশ্নে বলছে হচ্ছে নিচের কোনটি বলের মাত্রা। সো আমাদের বলের মাত্রা কোনটি সেটা বের করতে বলছে। সো বল মানে কি আমরা জানি, বলো। বল মানে হচ্ছে ভর গুণ হচ্ছে ত্বরণ। আর ভরকে হচ্ছে এম দ্বারা প্রকাশ করা হয়, আর হচ্ছে ত্বরণকে হচ্ছে এ দ্বারা প্রকাশ করা হয়। সো আশা করি এইটুকু তোমাদের জানা উচিত যে ভরের মাত্রা হচ্ছে এল, আর হচ্ছে ত্বরণের মাত্রা হচ্ছে এম এম টি ইনভার্স হচ্ছে 2। তাহলে যদি এটা যদি একটু সাজিয়ে লিখি তাহলে হবে হচ্ছে এম এল টি ইনভার্স 2। আর এইটা অবশ্যই মুখস্থ রাখবা, এইটা হচ্ছে বলের মাত্রা। তাহলে বলের মাত্রা কি? বলের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স 2, মুখস্থ রাখবা। আর তাহলে দেখো এটার সাথে আমাদের ডি নাম্বার অপশন মিলে যাচ্ছে। সো ডি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো, এই প্রশ্নে বলছে হচ্ছে 10 কেজি ভরের কোনো বস্তুকে 100 নিউটন বল প্রয়োগ করতে তার ত্বরণ কত হবে। সো এখানে হচ্ছে একটা বস্তু 100 নিউটন, একটা বস্তু হচ্ছে 10 কেজি ভর হচ্ছে প্রয়োগ করছে, তাহলে ত্বরণ কত এর মান বের করতে হবে। আমরা বল এফ সমান সমান কি জানি? এফ সমান সমান হচ্ছে এম এ। আমাদের বের করতে বলছে কি ত্বরণ মানে এ। একে বাম পাশে যদি রেখে দেই তাহলে কিন্তু হবে হচ্ছে এফ ডিভাইডেড হচ্ছে এম। এখানে কি দেয়া আছে দেখো, এফ এফটা হচ্ছে বলটা দেয়া আছে কত নিউটন, বলটা দেয়া আছে হচ্ছে 100 নিউটন, এবং হচ্ছে এম এর মান দেয়া আছে দেখো হচ্ছে 10 কেজি। তাহলে যদি এখানে বসে দেই বা দেখো এ ত্বরণের মান আসবে হচ্ছে উপরে এফ এর পরিবর্তে হচ্ছে 100 আর এম এর পরিবর্তে হচ্ছে 10। সো 100 কে হচ্ছে 10 দ্বারা ভাগ করলে হচ্ছে 10। অতএব এ ত্বরণের মান আসবে হচ্ছে 10 মিটার সেকেন্ড ইনভার্স 2। সো অ্যানসারটা হচ্ছে 10 মিটার ইনভার্স 2। সো এটার সাথে দেখো আমাদের খ নাম্বার অপশন মিলে যাচ্ছে। খ নাম্বার হচ্ছে কারেক্ট অ্যানসার। সো সবচেয়ে তুমি একটা প্রশ্ন এনালাইসিস করলে দেখতে পারবা বিইউপিতে হচ্ছে 24-25 সেশনের সবচেয়ে সহজ প্রশ্ন আছে। বলছে যদি কোনো সিস্টেম হচ্ছে 50 জুল শক্তি পরিবেশ থেকে হচ্ছে শোষণ করে, 20 জুল হচ্ছে কাজ করে, তাহলে সেই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত। এটা হচ্ছে আমাদের হচ্ছে তাপগতিবিদ্যার ওই অধ্যায়ের হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার হচ্ছে প্রথম। সো এই প্রশ্ন আমাদের হচ্ছে তাপগতিবিদ্যার হচ্ছে প্রথম সূত্র আছে, এইখান থেকে এই প্রশ্নের সমাধান করতে হবে। সো তাপগতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে ডিকিউ সমান সমান হয় ডিডব্লিউ প্লাস হচ্ছে ডিইউ। সো ডিকিউ কি? ডিকিউটা হচ্ছে পরিবর্তিত শক্তি, ডিডব্লিউ হচ্ছে কত কাজ করলো, আর ডিইউ হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। সো আমাদের কিন্তু অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত, অর্থাৎ ডিইউটা বের করতে বলছে। সো বাম পাশে হচ্ছে ডিইউ কে রেখে দিলাম। আর আর তাহলে দেখো এই পাশে তাহলে হচ্ছে ডিকিউ, এটা এই পাশে পাঠালে ডিকিউ মাইনাস হবে হচ্ছে ডিডব্লিউ। এবার এখন আমার হচ্ছে ডিকিউ আর হচ্ছে ডিডব্লিউর মান লাগবে। এবার একটা খেয়াল করো, ডিকিউ মানে হচ্ছে শক্তিটা কত। ডিকিউ হচ্ছে দেখো কোন সিস্টেম প্রশ্নে উল্লেখ করেছে 50 জুল শক্তি পরিবেশ থেকে শোষণ করছে, মানে পরিবেশ থেকে ওই এর ভিতর নিয়েছে, সিস্টেমের ভিতর নিয়েছে। যেহেতু পরিবেশ থেকে শোষণ করেছে মানে নিয়েছে, তাহলে হচ্ছে পজিটিভ। তাহলে এটা কিন্তু পজিটিভ হবে হচ্ছে 50 জুল। যদি সে বাহির করে দিত পরিবেশের ভিতর দিত সিস্টেম হতে, তখন কিন্তু নেগেটিভ হতো। আরো কি করছে, শোষণ করে 20 জুল কাজ করে, ওই সিস্টেমটা 20 জুল আরো কাজ করছে। যেহেতু কাজ করছে তাহলে কিন্তু পজিটিভ হবে হচ্ছে 20 জুল। বুঝতে পারছো? তাহলে আমাদের হচ্ছে অভ্যন্তরীণ শক্তি ডিইউ বের করতে বলছে। এখানে যদি বসে দেখো ডিকিউ এর মান আমরা পাইলাম হচ্ছে +50, এরপর হচ্ছে মাইনাস ডিকিউ এর মান পাইলাম হচ্ছে +20। তাহলে দেখো এটা জুল হবে। তাহলে অতএব দেখো ডিইউ অভ্যন্তরীণ শক্তির মাইনাস দিছে 50 থেকে 20 যদি মাইনাস করো তাহলে হচ্ছে 30 জুল। সো এই প্রশ্নের অ্যানসার হচ্ছে 30 জুল। সি নাম্বার অপশন আছে। সো সি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যানসার। এই প্রশ্নে বলছে হচ্ছে তাপগতিবিদ্যার কোন প্রক্রিয়ায় এনট্রপি স্থির থাকে। দেখছো এত ইজি প্রশ্ন যদি হচ্ছে ওই অধ্যায় পড়ে থাকো, হচ্ছে প্রথম অধ্যায় হচ্ছে ফিজিক্সের সেকেন্ড পেপারে প্রথম অধ্যায় যদি পড়ে থাকো, যদি এইটা না জানো তাহলে হচ্ছে স্টুডেন্ট বলা উচিত না। কারণ এমন একটা প্রশ্ন পড়তে পড়তে একবার মুখস্থ হয়ে যায়,
রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে এন্ট্রপি স্থির থাকে, শূন্য কিন্তু হয় না, স্থির থাকে। সো অ্যান্সারটা হবে কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এগুলো হচ্ছে মুখস্থ রাখবা। দেখো এই প্রশ্নে বলছে অবস্থান ভেক্টর আর যদি 3xi এখানে ক্যাপ হয়, আমি টাইপিং করতে পারিনি, +2y জে ক্যাপ +4z কে ক্যাপ এর ডাইভারজেন্স কত। সো ডাইভারজেন্স মানে কি, ডাইভারজেন্স হচ্ছে ন্যাবলার সাথে এটা হচ্ছে ডট গুণ। তাহলে যে ডাইভারজেন্স মানে হচ্ছে ন্যাবলাকে এভাবে প্রকাশ করা হয়, নেবলা মূলত হচ্ছে এইটা, তারপর হচ্ছে এইটা, নেমলাকে মূলত এভাবে প্রকাশ করা হয়। আর অবস্থান ভেক্টর আর এটা দিয়ে আছে হচ্ছে 3xi ক্যাপ প্লাস হচ্ছে 3y জে ক্যাপ প্লাস হচ্ছে 4z কে ক্যাপ। সো ডাইভারজেন্স মিন্স হচ্ছে এই নেবলার সাথে হচ্ছে যে অবস্থান ভেক্টর দিয়ে আছে এইটা হচ্ছে ডট গুণ। সো আমাদের এইটার সাথে এইটা যদি ডট গুণ করে তাহলে দেখো এইটার সাথে ডট গুণ হবে হচ্ছে আর ভেক্টরটা দেয়া আছে হচ্ছে অবস্থান ভেক্টর 3xi প্লাস হচ্ছে 3yj প্লাস হচ্ছে 4z কে। সো দেখো এইখানে আমাদের কিভাবে হচ্ছে ডট গুণ করব, আই ক্যাপের সাথে আই ক্যাপ ডট গুণ হবে, তাহলে এইটার সাথে এইটা যদি ডট গুণ হয় তাহলে হচ্ছে এইটার সাথে হচ্ছে এর ভেতর আসবে কিন্তু এখানে কত x এর সহগ কত 3x, মানে হচ্ছে আই আই হচ্ছে গুণ করে হচ্ছে 1 হবে, আর এইটার সাথে এটা কিন্তু ডট গুণ হবে, প্লাস আবার হচ্ছে এইটার সাথে কিন্তু হচ্ছে ডট গুণ হবে হচ্ছে এই জে ক্যাপ, এই জে ক্যাপের সাথে এই জে ক্যাপের সাথে কি আছে 3y, এটা হচ্ছে ডট গুণ হবে। আবার হচ্ছে এইটার সাথে এটা যদি ডট গুণ হবে তাহলে হচ্ছে 1 ডিভাইডেড এটা হচ্ছে z, আর এটা হচ্ছে এখানে কি আছে 4z। আর এখানে আমাদের এটা কি আংশিক অন্তরীকরণ, আংশিক অন্তরীকরণ মানে কি x এর সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করব, y এর সাপেক্ষে এটা অন্তরীকরণ করব, z এর সাপেক্ষে হচ্ছে এটা অন্তরীকরণ করব। তাহলে দেখো x এর সাপেক্ষে 3x এর অন্তরীকরণ কি হবে 3 হবে, আশা করি জানার কথা। y এর সাপেক্ষে 3y কে অন্তরীকরণ করলে 3 হবে, প্লাস হচ্ছে z এর সাপেক্ষে 4z কে অন্তরীকরণ করলে হবে কিন্তু হচ্ছে 4। তাহলে হচ্ছে দেখো 3 প্লাস 3 তাহলে হচ্ছে কত, আমরা একটু মিস্টেক হচ্ছে, দেখো এখানে আছে হচ্ছে 2i, তাহলে হচ্ছে এখানে 3 না, এখানে হবে, এখানে কিন্তু 2 হবে, একটুটাই লিখতে ভুল করছি, এখানে হচ্ছে 2, এইখানে হচ্ছে 2, তাহলে হচ্ছে y এর সাথে 2i কে যদি অন্তরীকরণ করি তাহলে হচ্ছে 2, তাহলে দেখো হচ্ছে 3 আর হচ্ছে 2 5 আর হচ্ছে 4 তাহলে হচ্ছে 9। সো এই প্রশ্নের অ্যানসার হচ্ছে এইটার ডাইভারজেন্স হচ্ছে 9। সো সি নাম্বার হচ্ছে এই প্রশ্নের অ্যানসার। স্রোতযুক্ত নদীতে সর্বনিম্ন সময়ে ওপারে যেতে স্রোতের সাথে কিভাবে নৌকাকে চালাতে হবে। সো এখানে একটা আমি যদি নদী আঁকাই, সো এটা হচ্ছে নদী, ধরো এখন কি করছে স্রোতযুক্ত একটা নদী, নদীতে বলছে হচ্ছে কিভাবে রওনা দিলে স্রোতের হচ্ছে ওপারে পৌঁছাবে, বাট কন্ডিশন বলছে সর্বনিম্ন সময়। সো ধরো এইদিকে হচ্ছে নৌকার বেগ ভি ধরলাম, আর এইদিকে হচ্ছে নৌকা, আচ্ছা এইদিকে হচ্ছে সরি এইদিকে হচ্ছে যাবে হচ্ছে ইউ, মানে হচ্ছে স্রোতের বেগ হচ্ছে এইদিকে, স্রোতের বেগ যাচ্ছে এইদিকে, আর নৌকার বেগ ধরো একটা মাঝি এইখানে আছে, যদি সে এইভাবে রওনা দেয়, ধরো ভি বেগে হচ্ছে আলফা কোণে হচ্ছে পাড়ের সাথে যদি আলফা কোণে এইভাবে রওনা দেয়, সে কিন্তু হচ্ছে মানে 90 ডিগ্রির বেশি মানে সূক্ষ্ম কোণের মানে স্থল কোণে যদি রওনা দেয় তাহলে সে কিন্তু এই স্রোতের ধাক্কাতে কিন্তু ডিরেক্টলি কিন্তু নরমালি কমন সেন্স বলছে এইখানে আসবে, কিন্তু স্রোতের ধাক্কাতে এর লব্ধি মানে হচ্ছে যেটা পৌঁছাবে সেটা কিন্তু হচ্ছে এইভাবে পৌঁছানোর পসিবিলিটি আছে, ধরো এইখানে বা কোন জায়গায় পৌঁছানোর বা এখানে উঠতে পারার চান্স আছে। বাট আমাদের প্রশ্নে বলেনি যে হচ্ছে নৌকাকে কিভাবে চালালে ওপারে সোজাসুজি আড়াআড়ি ভাবে যেতে হবে। সো সোজাসুজি বা আড়াআড়ি ভাবে যদি যেতে মানে এই পৌঁছাতে চায় তাহলে তাকে অবশ্যই সূক্ষ্ম কোণ মানে 90 ডিগ্রি থেকে বড় কোণে রওনা দিতে হবে। বাট প্রশ্ন আমাদের এটা চাইছে হচ্ছে সর্বনিম্ন সময় কিভাবে নদীতে মানে স্রোতের সাথে কিভাবে রওনা দিতে হবে। যদি সর্বনিম্ন সময় মিনিমাম সময় পেতে চায়, অনেকে মনে করতে পারে এভাবে রওনা দিবে সরাসরি যদি আড়াআড়ি ভাবে পৌঁছয় কম সময় লাগবে, না এটা ভুল থিওরি।
যদি কেউ যদি এই স্রোতের সাথে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি রওনা দেয়, একবারে যদি 90 ডিগ্রি কোণে যদি সে রওনা দেয়, তাহলে সে হয়তো এই স্রোতের ধাক্কাতে এইখানে পৌঁছাবে না, সে হয়তো এই দিকে কোনো দিকে পৌঁছাবে, এই দিকে হচ্ছে কোনো দিকে পৌঁছাবে, বুঝতে পারছো? বাট যদি এই সরাসরি ভাবে এইভাবে যদি রওনা দেয় 90 ডিগ্রি কোণের স্রোতের সাথে, এই সময়টা এখানে আসবে, কিন্তু এই সময়টা হচ্ছে মিনিমাম হবে। সো মুখস্থ রাখবা হচ্ছে যদি হচ্ছে স্রোতযুক্ত নদীতে হচ্ছে সর্বনিম্ন ওপারে যেতে চায়, তাকে অবশ্যই এই মধ্যবর্তী অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি বা এক সমকোণ বা সমকোণে রওনা দিতে হবে। সো অ্যান্সারটা হচ্ছে সি নাম্বার 90 ডিগ্রি বা 90 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো। দেখো এই প্রশ্নে বলছে হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে আকারে পীড়ন ও আকারে বিকৃতির অনুপাতকে কি বলে? অনেকে প্রথমে দেখবে যে স্থিতিস্থাপক সীমার ভিতর আছে, এর ভিতর পীড়ন এবং বিকৃতির অনুপাতকে কি বলে। অনেক ম্যাক্সিমাম জন হচ্ছে প্রথম অপশন ই অঙ্কের গুণাঙ্কতে দেখা দেবে, কারণ ই অঙ্কের গুণাঙ্কের ভেতরে কিন্তু কন্ডিশন ছিল স্থিতিস্থাপক সীমা হতে হবে। বাট ভালো করে খেয়াল করো, স্থিতিস্থাপক সীমার ভেতর আকার পীড়ন এবং হচ্ছে আকার বিকৃতির অনুপাতকে হচ্ছে দৃঢ়তার কিন্তু হচ্ছে গুণাঙ্ক বলে। একটু মুখস্থ রাখবা, এটা হচ্ছে অ্যান্সারটা হবে হচ্ছে দৃঢ়তার গুণাঙ্ক। দেখো এই প্রশ্ন বলেছে হচ্ছে দুইটা ভেক্টরের স্কেলার গুণফল এত, আর হচ্ছে ভেক্টর গুণফল হচ্ছে এত। সো স্কেলার গুণফল মানে কি? ডট গুণ। ধরি হচ্ছে এ ভেক্টর আর হচ্ছে আরেকটা বি ভেক্টরের ডট গুণ দেওয়া আছে হচ্ছে, স্কেলার গুণ হচ্ছে ডট গুণ দেওয়া আছে হচ্ছে 18। ডট গুণ মানে কি? ডট গুণ মানে আমরা জানি হচ্ছে, আমরা ডট গুণ থেকে লিখতে পারবো হচ্ছে এ ডট বি মানে হচ্ছে এ বি cos থিটা ইকুয়াল হচ্ছে 18 দেয়, তাই তো? এটাকে এক নম্বর সমীকরণ দিলাম। আবার বলছে হচ্ছে ভেক্টর গুণফল, ধরে হচ্ছে এ ভেক্টর গুণ হচ্ছে বি ভেক্টর, দুইটা ভেক্টরের ভেতর হচ্ছে মানে হচ্ছে এই দুইটার ভেতর হচ্ছে ক্রস গুণফল, মানে ভেক্টর গুণফল মানে কি? ক্রস গুণফল। ক্রস গুণফল বা ভেক্টর গুণফলটা দেয়া আছে হচ্ছে 6√3। সো এ ক্রস বি এর পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে এ বি সাইন থিটা। আশা করি এগুলো জানা কথা। ডট গুণফল মানে কি, আর হচ্ছে ক্রস গুণফল বা ভেক্টর গুণফল মানে কি 6√3। এটাকে 2 নাম্বার সমীকরণ দিতে। দেখো এবার আমরা কি করব, দেখো আমাদের দরকার হচ্ছে মধ্যবর্তী কোণ কত, অ্যাঙ্গেলটা লাগবে। সো অ্যাঙ্গেলটা কিভাবে পেতে পারি? এইটা যোগ করে কিন্তু আমরা পাস কিছু হবে না, আবার বিয়োগ করে কিছু হবে না। সো তুমি 1 নাম্বার সমীকরণকে 2 নাম্বার সমীকরণ ভাগ দিলে কিন্তু আমরা একটা হচ্ছে cos থিটা পাবো, সেখান থেকে কিন্তু মান পেতে পারি। সো 1 নাম্বার সমীকরণ ডিভাইড হচ্ছে 2 নাম্বার সমীকরণ যদি করি, তাহলে দেখো উপরে হবে হচ্ছে এ বি cos থিটা ডিভাইডেড ইকুয়াল হচ্ছে 18, ডিভাইডেড হবে হচ্ছে 2 নম্বর সমীকরণ এ বি sin থিটা ইকুয়াল হচ্ছে 6√3। এবার দেখো এ বি আর এ বি কাটা যাচ্ছে, আর এখানে দেখো cos থিটা ডিভাইডেড sin থিটার পরিবর্তে কি লিখতে পারবো, সরি cos থিটা ডিভাইডেড sin থিটার পরিবর্তে লিখতে পারবো হচ্ছে cos থিটা। আর এখানে দেখো 6 দ্বারা হচ্ছে 18 কে কাটলে হচ্ছে 3, আবার 3 কে √3 দ্বারা কাটলে ওপরে হচ্ছে 3, তাহলে cos থিটা সমান সমান আসলে 3। সো বলো তো আমাদের হচ্ছে কত ডিগ্রি মান হচ্ছে √3, cot কত ডিগ্রি মান? cot হচ্ছে আশা করি জানো, cot হচ্ছে 30 ডিগ্রির মান হচ্ছে √3, সেহেতু √3 পরিবর্তে লিখতে পারবো হচ্ছে cos cot 30 ডিগ্রি, তাহলে cot cot উঠে যাবে, অতএব অ্যাঙ্গেলটা এদের মধ্যবর্তী কোণটা হচ্ছে 30 ডিগ্রি। সো অনেক ইজি, কিন্তু মনে হচ্ছে অনেক বড়। অ্যান্সারটা হচ্ছে বি নাম্বার 30 ডিগ্রি। দেখো এই প্রশ্নে বলছে হচ্ছে সরল সন্ধিত স্পন্দনে স্পন্দিত একটি বস্তুর সরণ এক্স এর সাথে হচ্ছে এ ত্বরণ এর পরিবর্তন কি রকম। সো এটা আমি সাজিত্র একটু মুখস্থ রাখবো হচ্ছে সরল সন্ধিত স্পন্দনে হচ্ছে কোনো বস্তু সরণ এক্স অক্ষের সাথে হচ্ছে ত্বরণের পরিবর্তন হচ্ছে এভাবে যায়, হচ্ছে ঋণাত্মক ঢালটা হচ্ছে নেগেটিভ হয়, এই দিক হয়ে যায়। সো অ্যান্সারটা হচ্ছে বি নাম্বার। বলছে একটি ট্রানজিস্টরে নিঃসারক প্রবাহ ও প্রবাহ বিট যথাক্রমে 1 মিলিঅ্যাম্পিয়ার হচ্ছে 0.05 মিলিঅ্যাম্পিয়ার হলে সংগ্রাহক প্রবাহের মান কত। সো দেখো কি কি দিয়েছে, এগুলো কি? ট্রানজিস্টরের নিঃসারক প্রবাহকে হচ্ছে আই ই দ্বারা হচ্ছে প্রকাশ করে, এর মান দেয়া আছে হচ্ছে 1 মিলিঅ্যাম্পিয়ার, এবং আরো দেয়া আছে হচ্ছে প্রবাহ বিটকে হচ্ছে আইবি দ্বারা প্রকাশ করে, এর মান দেয়া আছে হচ্ছে 0.05 হচ্ছে মিলিঅ্যাম্পিয়ার। তাহলে আমাদের যেটা বের করতে বলছে সংগ্রাহক প্রবাহকে হচ্ছে আইসি দ্বারা প্রকাশ করে, এইটা আমাদের বের করতে বলছে। সো আমরা কি জানি? আমরা জানি হচ্ছে আই ই ইকুয়াল হচ্ছে আই বি প্লাস হচ্ছে
আইসি আমাদের বের করছে আইসি মানে হচ্ছে সংগ্রাহক প্রবাহ। সো আইসি এখান থেকে লিখতে পারবো হচ্ছে আইসি সমান সমান হবে হচ্ছে আই ই প্লাস হচ্ছে আই ডি। তাহলে মান সরি এখানে হবে মাইনাস আইসি সমান সমান হবে আই ই মাইনাস এটা এই পাশে আসলে মাইনাস হবে মাইনাস আইবি। তাহলে বা দেখো হচ্ছে আইসি সংগ্রাহক প্রবাহটা হবে হচ্ছে আই ই এর মান কত, আই ই মানে হচ্ছে নিঃসারক প্রবাহের মান হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার মাইনাস হচ্ছে আইবি প্রবাহ বিটার মান দিয়েছে হচ্ছে 0.05। এটা কিন্তু যেটা অ্যান্সার আসবে দুইটা যেহেতু মিলি অ্যাম্পিয়ারই অ্যান্সার হবে। সো অতএব আইসি বা হচ্ছে সংগ্রাহক প্রবাহের মান আসবে 1 থেকে যদি 0.05 বাদ দাও তাহলে আসবে হচ্ছে 0.95 মিলি অ্যাম্পিয়ার। সো অ্যান্সারটা হচ্ছে আইসি এর মান হচ্ছে সংগ্রাহক প্রবাহ হচ্ছে 0.05 মিলি অ্যাম্পিয়ার। সো দেখো এটার সাথে আমাদের বি নাম্বার অপশন মিলে যাচ্ছে, বাট এখানে কিন্তু অ্যাম্পিয়ার দেওয়া আছে। সো আমাদের এখানে একটা টাইপিং মিস্টেক হচ্ছে। সো অ্যান্সারটা কিন্তু হচ্ছে মিলি অ্যাম্পিয়ার হবে 0.95 মিলি অ্যাম্পিয়ার। এখানে একটু টাইপিং মিস্টেক হচ্ছে, অ্যান্সার কিন্তু এইটা হবে। প্রশ্ন বলছে একটা ট্রানজিস্টরের জন্য হচ্ছে আলফা এবং বিটা এর বাস্তব মান কোনটি হতে পারে। আমাদের এখানে ম্যাথ করতে বলেন, জাস্ট থিওরি কিরকম তুমি জানো, তোমার কিরকম কনসেপ্ট আছে আলফা বিটা সম্পর্কে কিরকম জানো, এইটা আমাদের হচ্ছে বের করতে বলছে। সো দেখো হচ্ছে আলফা এর মান কিন্তু সবসময় দেখবা হচ্ছে 1 এর থেকে একটা ছোট মান হয়, 0.something মান দেখো প্রশ্নে উল্লেখ করে দেয় কিন্তু। আর বিটার মান কখনো তুমি 1 এর নিচে দেখতে পারবা না। সো বিটার মান কিন্তু সবসময় হচ্ছে 1 এর অনেক বড়ই হয়, শুধু 1 এর কাছাকাছি না, 1 এর থেকে অনেক বড় হয়, 20 30 40 50 100 অনেক বড় দেখবে। তাহলে দেখো এ থেকে সিদ্ধান্ত নিতে পারবো যে আলফা এর মান যেটা হবে কারেক্ট অ্যান্সার, আলফা এর মান হচ্ছে সবসময় 0.something কোনো কিছু হবে, আর বিটা এর মান হচ্ছে 1 এর উপরে হবে, 1 2 3 4 অনেক বড় হবে, আর হচ্ছে বিটার মান কখনো 0 হবে না। তাহলে দেখো প্রথমে কি দিয়ে আছে আলফা, পরে হচ্ছে বিটা। আলফা এর মান কি বলছি 1 এর থেকে ছোট, অবশ্যই 0.something হবে। সো এ নাম্বার অপশন দেখো আলফা এই কন্ডিশন মান দিচ্ছে 0.something আছে, বাট বিটার ক্ষেত্রে কি বলছে 1 এর থেকে অবশ্যই বড় হবে। দেখো বিটার মান দিয়ে আছে 0.something, 0. কোনো মান বিটার ক্ষেত্রে হবে না। সো এ নাম্বার অ্যান্সার হবে না, বুঝলে। এবার আসো হচ্ছে সি নাম্বার অপশনে আসো। সি নাম্বারের অপশনে দেখো হচ্ছে আলফা এর মান কি বলছে 0.something হবে, কিন্তু আলফা এর মান দেখো হচ্ছে কত বড় মান 0.something নয়, এটা অ্যান্সার হবে না। আবার ডি নাম্বার অপশনে দেখো আলফার মান কিন্তু 0.something মান হবে, এখানে কিন্তু দেখো 70 একটা অনেক থেকে অনেক বড় মান। সো এইটা অ্যান্সার হবে। কিন্তু বি নাম্বার অপশনে খেয়াল করো, বি নাম্বার অপশনে কি বলছে আলফা এর মান হচ্ছে অনেক থেকে ছোট হবে 0.something, দেখো 0.87 এই কন্ডিশন খাটছে। আর বিটা এই বিটা এর মান কি বলছে অনেক থেকে অনেক বড় হবে, 0. কোনো সামথিং মান হবে না। দেখো বিটা এর মান দেওয়া হচ্ছে 70, অনেক থেকে বড় মান। সো বি নাম্বার অপশন হচ্ছে আলফা এবং বিটার জন্য বাস্তবসম্মত মান। সো আশা করি বুঝতে পেরেছো। সো দেখো এই প্রশ্নে বলছে হচ্ছে একটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে পথ পার্থক্য যদি λ/4 হলে দশা পার্থক্য কত। সো দশা পার্থক্য সমান আমরা জানি দশা পার্থক্য সমান হচ্ছে 2π ল্যামডা গুণ হচ্ছে পথ পার্থক্য। দশা পার্থক্য মানে হচ্ছে 2π ডিভাইডেড ল্যামডা, এর সাথে যদি পথ পার্থক্য গুণ করতে তাহলে দশা পার্থক্য হবে। তাহলে যদি ক্যালকুলেশন করি আমাদের দশা পার্থক্য হচ্ছে বের করতে বলছে 2π ল্যামডা গুণ পথ পার্থক্যর মান কত দেওয়া আছে। দেখো দুটি বিন্দুর মধ্যে পথ পার্থক্য হচ্ছে λ/π হচ্ছে 4। তাহলে এখানে ক্যালকুলেশন যদি করি এই ল্যামডা কাটা, এই 2 দ্বারা 4 কে গেলে নিচে হচ্ছে 2, অতএব দশা পার্থক্যটা পাইলাম হচ্ছে উপরে আছে দেখো পাই ডিভাইডেড হচ্ছে 2, অর্থাৎ 90 ডিগ্রি, পাই ডিভাইডেড 2। এ নাম হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নে বলছে কার পরীক্ষার ইথারের অস্তিত্ব ভুল প্রমাণ করে। এটা হচ্ছে থিওরিটিক্যাল প্রশ্ন। এটা হচ্ছে মাইকেলসন এবং মোরলি, তারা হচ্ছে গবেষণা করছে, তারা হচ্ছে এই ইথার নিয়ে কাজ করছে, পরবর্তীতে যে সিদ্ধান্ত নিতে পারছে ইথার বলতে কোনো কিছু আসলেই নাই। এটা হচ্ছে অস্তিত্ব ভুল প্রমাণ করে হচ্ছে মাইকেলসন এবং হচ্ছে মোরলি, এটা মুখস্থ রাখবা। একটা তেজস্ক্রিয় মৌলের হচ্ছে গড় আয়ু হচ্ছে 1 বছর হলে এর হচ্ছে অর্ধ আয়ু কত। সো আমরা হচ্ছে গড় আয়ু এবং অর্ধ আয়ুর সাথে একটা ফর্মুলা জানি, আমরা জানি হচ্ছে অর্ধ আয়ু সমান হচ্ছে 0.693 গুণ হচ্ছে গড় আয়ু।
তাহলে এখানে খেয়াল করে আমাদের অধ্যায়ও বের করতে বলছে। তাহলে দেখো গড়াইয়ের মান কত 0.693, এর সাথে হচ্ছে গড়াই প্রশ্ন কত উল্লেখ করে দিয়েছে, গড়াই উল্লেখ করে দিয়েছে হচ্ছে 1 বছর, তাহলে হচ্ছে 1 বছর, এটা হচ্ছে ইয়ার হবে। তাহলে অ্যান্সার হবে অনেক সাথে এটা গুণ করলে এটা হবে 0.693 ইয়ার বছর। অ্যান্সারটা দেখো এত প্রশ্ন ইজি দিছে, এই নাম হচ্ছে কারেক্ট অ্যান্সার। তোমার কক্ষপথের ব্যাসার্ধ কত, এটা একটা ফর্মুলা হিসেবে মনে রাখতে পারো। শর্টকাটের ক্ষেত্রে এটা এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, যে আর এন মানে হচ্ছে হাইড্রোজেন ব্যাসার্ধের ক্ষেত্রে এন তম ব্যাসার্ধের ফর্মুলা হচ্ছে এন স্কোয়ার গুণন হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম। সো এটা মুখস্থ রাখো। সো এটার সাথে কোনটা মিলাতে, বি নাম্বার অপশনের সাথে মিলাচ্ছে। সো বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। বলছে কোন তাপমাত্রার সেন্টিগ্রেড স্কেল এবং ফারেনহাইট স্কেলের সমান একই তাপমাত্রা দেখাবে। সো আমরা হচ্ছে সেলসিয়াস এবং ফারেনহাইটের ভিতর সম্পর্ক কি আমরা জানি হচ্ছে C/5 সমান সমান হচ্ছে F মাইনাস হচ্ছে 32 ডিভাইড হচ্ছে 9। সেলসিয়াস স্কেলের সাথে ফারেনহাইট স্কেলের এটা কিন্তু সম্পর্ক। এখন বলছে কোন তাপমাত্রা দুইটা একই তাপমাত্রা দেখাবে। ধরি x ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সরি x ডিগ্রিতে হচ্ছে এই সেলসিয়াস এবং ফারেনহাইট দুইটা একই তাপমাত্রা দেখাবে। তাহলে আমরা কি করব, যেহেতু দুইটাতে একই তাপমাত্রা দেখাবে, এই সির পরিবর্তে আমরা x বসিয়ে দিতে পারি, আর হচ্ছে নিচে 5, আর f এর পরিবর্তে আমরা x বসিয়ে দেব, ডিভাইডেড হচ্ছে 32 ডিভাইড হচ্ছে 9। কারণ হচ্ছে দুইটা একই ডিগ্রি যেহেতু প্রশ্ন উল্লেখ করে দিয়েছে। এবার দেখো আর যদি গুণ করি 9x আর 5 দ্বারা গুণ করলে হচ্ছে 5x মাইনাস এটার সাথে এটা গুণ করলে হবে হচ্ছে 100 হচ্ছে 16। তাহলে দেখো যদি আরেকটু ক্যালকুলেশন করি 9x 5x কে পাশে পাঠালে মাইনাস 5x ইকুয়াল হচ্ছে -160, বা এটা থেকে এটা যদি মাইনাস করো তাহলে হচ্ছে -4x ইকুয়াল হচ্ছে মাইনাস এত। তাহলে দেখো আমাদের দরকার হচ্ছে x এর মান, বা সরি প্লাস 4x, 9x থেকে -4x হলে প্লাস 4x, x সমান সমান কি হবে -160 ডিভাইডেড হবে 4, অর্থাৎ x যেটা ধরছে একই তাপমাত্রা দেখাবে, এটাকে এটাতে ভাগ করলে মাইনাস হচ্ছে 40 আর এটা কিন্তু ডিগ্রি হবে। সো বুঝতে পারছো, এটা মুখস্থ রাখবা যে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল হচ্ছে -40 ডিগ্রিতে দুইটা হচ্ছে সেম তাপমাত্রা দেখায়। অ্যান্সার হচ্ছে এ নাম্বার। দেখো এই প্রশ্নে বলছে কোন পরিবাহীর প্রবাহ মাত্রা ও প্রবাহকাল যদি অপরিবর্তিত রেখে রোধ দ্বিগুণ করলে উৎপন্ন তাপ পূর্বের থেকে কত গুণ হবে। সো দেখো আমাদের এখানে হচ্ছে ফর্মুলাটা লাগবে হচ্ছে উৎপাদিত তাপের হচ্ছে ফর্মুলাটা হচ্ছে H সমান সমান হচ্ছে I স্কয়ার হচ্ছে RT, আশা করি যাবো। এবার কি বলছে যে এখানে হচ্ছে প্রবাহ মাত্রা এবং হচ্ছে প্রবাহকাল অপরিবর্তিত রেখে, মানে কনস্ট্যান্ট। সো এখানে কনস্ট্যান্টের কথা কোনটা বলছে, প্রবাহ মাত্রা মানে I, এখানে হচ্ছে I হচ্ছে কনস্ট্যান্ট, আর হচ্ছে প্রবাহকাল টিটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এই দুইটা কনস্ট্যান্ট রাখি, এইটা আর হচ্ছে এইটা, তাহলে দেখো তো হচ্ছে H এর সাথে R এর সম্পর্ক কি সমান, মানে হচ্ছে সমানুপাতিক। সো এইখান থেকে লিখতে পারবো H সমানুপাতিক হচ্ছে R। তাহলে এইখান থেকে কি বুঝতে পারবো, যদি এইটাও একবারে এটা একবারে, এটা যদি দুইবারে এটা দুইবার, এটা যদি এক কমে এটা এক কমে, বা এটা যদি হাফ অংশ কমে এটা হাফ অংশ কমে, মানে সমানুপাতিক ভাবে হচ্ছে বৃদ্ধি হবে। এখানে কি বলছে, যদি স্থির রেখা হচ্ছে রোধকে দ্বিগুণ করা হয়। সো পূর্বে ছিল হচ্ছে এই ছিল হচ্ছে উৎপাদিত তাপ, পরবর্তীতে যখন এই 8টা দ্বিগুণ করা হয়েছে, এটাকে 8টাকে যদি দ্বিগুণ করা হয়, এখানে সম্পর্কটা কি হবে, এটাকে 8 ড্যাশ দেই, আর কি বলছে দ্বিগুণ 2r, তাহলে এইটাও কিন্তু হচ্ছে 2rই হবে, সরি 2h হবে, মানে দ্বিগুণে বৃদ্ধি পাবে। তাহলে পরবর্তীতে হচ্ছে উৎপাদিত তাপ হচ্ছে পূর্বে h থাকলে পরবর্তীতে কিন্তু হচ্ছে 2h হবে। তাহলে কি লিখতে পারবে এখান থেকে বলো, এখান থেকে লিখতে পারবো হচ্ছে পূর্বে ছিল h, আর পরবর্তীতে হচ্ছে যেহেতু সমানুপাতিক 8টা হচ্ছে রোধটা দ্বিগুণ করা হয়েছে, তাহলে কিন্তু এই h মানে উৎপাদিত তাপ দ্বিগুণ হয়েছে। তাহলে আগে ছিল h, পরে হয়েছে 2h, মানে তাহলে কি কত বৃদ্ধি পাইছে, পূর্বে থেকে দ্বিগুণ কিন্তু বৃদ্ধি পাইছে। তো এই ফর্মুলা যদি জানো খুব সহজে সম্পর্ক থেকে বের করা যাবে। সো দ্বিগুণ, দেখো দ্বিগুণ মানে হচ্ছে এই সি নাম্বার হচ্ছে অ্যান্সার, পূর্বের তাপের হচ্ছে দ্বিগুণ। বলছে একটি m ভরের পানির ফোঁটাকে 1 ইলেকট্রনের চার্জ দেয়া হলো, বুঝছো। বলছে এই পানির ফোঁটাকে যদি শূন্যে ভাসিয়ে রাখতে চায়, তো
তাহলে কি পরিমাণ হচ্ছে তড়িৎ প্রাবল্য প্রয়োজন। সো আমরা এখানে ফর্মুলা মধ্যে ইউজ করতে হবে। আমরা জানি হচ্ছে F সমান সমান হচ্ছে m এ, যেহেতু হচ্ছে উপর থেকে নিচে পানি পড়ছে সেহেতু হচ্ছে m এর পরিবর্তে এর পরিবর্তে হচ্ছে m a হয়, তো ত্বরণের পরিবর্তে আমরা অভিকর্ষ ত্বরণ যেটা ব্যবহার করব। এখানে f এর সাথে আবার কিন্তু দেখা হচ্ছে তড়িৎ প্রাবল্য সম্পর্ক আছে। আবার আমরা F সমান সমান আমরা আবার লিখতে পারবো হচ্ছে E এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ, আর বড়হাতের ক্যাপিটাল এটা হচ্ছে তড়িৎ প্রাবল্য সমান সমান হচ্ছে mg। আমাদের কি বলছে, কি পরিমাণ মানে সমতা রাখবে F সমান সমান এইটার সাথে হচ্ছে তড়িৎ প্রাবল্যের সাথে ইলেকট্রন যেটা হবে mg, আর হচ্ছে ইলেকট্রনের ভরের সাথে যদি অভিকর্ষ ত্বরণ দুইটা হচ্ছে গুণ করো তাহলে সেম হবে, মানে হচ্ছে এই পানির ফোঁটাকে হচ্ছে ভারসাম্য রাখবে, মানে হচ্ছে ভাসিয়ে রাখবে। সেহেতু আমাদের কি বের করে বলছে তড়িৎ প্রাবল্য মানে হচ্ছে ই, মানে এইটার সম্পর্কটা কি হয়, মানে বাম পাশে ইটা রাখো, তড়িৎ প্রাবল্য ই সমান সমান হবে হচ্ছে mg ডিভাইড হচ্ছে ই। এই তড়িৎ প্রাবল্য ই সমান সমান হবে হচ্ছে mg ডিভাইড হচ্ছে ই। সো এটার সাথে দেখো আমাদের এ নাম্বার অপশন মিলে যাচ্ছে mg ডিভাইডেড ই। সো এ নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নে বলছে হচ্ছে n সেকেন্ডে একটা বস্তু হচ্ছে m দূরত্বে v সমবেগে যাওয়ার পরে পরবর্তী 2n সেকেন্ডে হচ্ছে x ত্বরণে যায়, বস্তুটির সরণ কত। সো ভালোভাবে বোঝো, এইখানে কিন্তু হচ্ছে সরণ মানে দূরত্ব হচ্ছে দুই ধাপে অতিক্রম করছে। প্রথমে যে সরণটা অতিক্রম করছে বা দূরত্ব অতিক্রম করছে সমবেগে। সো এইখানে যদি একটু চিত্র একটু এঁকে দেখায় তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো এইখানে একটা বস্তু ছিল, সে বস্তু হচ্ছে n সেকেন্ডে একটা বস্তু m মিটার দূরত্বে হচ্ছে v সমবেগে যাওয়ার পরে হচ্ছে, তাহলে ধরো এইখান থেকে এই পর্যন্ত ধরি হচ্ছে m মিটার, আর এইখান থেকে এইখানে আসতে বস্তুটি সময় লাগছে t দিলাম, t সমান সমান হচ্ছে n সেকেন্ড, t সমান সমান n সেকেন্ড। আর এইটুকু আছে কি বেগে, এইটুকু আছে সমবেগ, তাহলে s এটাকে আমরা s1 দিলাম, যেহেতু দুইবার অতিক্রম করছে তাহলে আমরা s1 দিলাম। সো সমবেগের ক্ষেত্রে আমরা কি জানি, সমবেগের ক্ষেত্রে আমাদের s সমান সমান হচ্ছে vt, তাই তো। আবার বস্তু কি করছে, ওইখান থেকে সমবেগে যাওয়ার পরে পরবর্তী 2n সেকেন্ডে হচ্ছে এবার ত্বরণ বৃদ্ধি পাচ্ছে। আর এখানে কিন্তু সমবেগের ক্ষেত্রে কিন্তু ত্বরণটা ফিক্স ছিল, আর এখানে কিন্তু ত্বরণ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, পরবর্তী 2n সেকেন্ডে হচ্ছে x ত্বরণে যায়। ধরো এইখান থেকে বস্তুটি আবার এই দিকে চলে গেছে, এইটুকু হচ্ছে আসতে হচ্ছে বস্তুর এখানে হচ্ছে 2n, এই থেকে এই পর্যন্ত আসতে সময় লাগছে, এটাকে t1 দিলাম, এটাকে t2 দেই, এইটুকু আসতে সময় লাগছে হচ্ছে 2n। আর ত্বরণ ছিল এইটুকু আসতে, আবার ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে x ত্বরণ হয়েছে। সো এইটুকুকে আমরা হচ্ছে দূরত্বকে আমরা হচ্ছে এই s2 দিলাম, তাহলে আমাদের বের করতে হবে s1, এইটুকু ডিসটেন্স হচ্ছে s1 প্লাস হচ্ছে s2, কতটুকু অতিক্রম দূরত্ব করছে এটা আমাদের বের করতে হবে। আর এটাকে আমরা হচ্ছে v1 দিতে পারি। সো এর বেগ ছিল কত, n সেকেন্ডে একটা বস্তু যাওয়ার পরে ভিটা হচ্ছে এর বেগটা হচ্ছে v ছিল, সমস্যা নেই। তাহলে দেখো আমরা দুই ধাপে একটা প্রশ্ন সমাধান করব। এইটুকু ক্ষেত্রে দূরত্ব বা সরণের ক্ষেত্রে কিতে হিসাব করব, এটা সমবেগের ফর্মুলা হচ্ছে s1, তাহলে s1 সমান সমান হচ্ছে vt, তাই তো। ভিটা হচ্ছে এটা v বেগে দিয়েছে, সমস্যা নেই। আর টিটা কত ছিল দেখো, টিটা ছিল হচ্ছে n তম সেকেন্ড, এটা t1 দিতে পারি, বা s1 সমান সমান v ইনটু t1 এর পরিবর্তে কত সেকেন্ড বলছে n, সো n দিতে পারি। এইটা আমরা কি পাইলাম হচ্ছে s1 এর হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, সমবেগে অতিক্রান্ত দূরত্ব। সো এটাকে এক নাম্বার সমীকরণ দিতে পারি। এবার আমরা s2 এইটুকু কতটুকু দূরত্ব অতিক্রম করছে এটা বের করব। একটু খেয়াল করো, এইখানে যখন বস্তু আছে তার বেগ ধরো এইখানে ছিল যখন, তখন এই বেগ হচ্ছে আদি বেগ ছিল, যেহেতু এখানে আছে ধরো একটু থামছে, মানে এরকম কিছু হয়েছে, না থামলে ওইখান থেকে যেহেতু ত্বরণ বৃদ্ধি পাচ্ছে অবশ্যই তার আদি বেগ আছে, তার শেষ বেগ অবশ্যই বৃদ্ধি পাবে। ধরো এইখানের বস্তুর বেগটা ইউটা ছিল, এইটার যে বেগ ছিল হচ্ছে ভি, এটার যে হচ্ছে বেগ ছিল ভি, এইখানে কিন্তু এই আদি বেগ সেটা ভি আমাদের ধরতে হবে। তাহলে দেখো আদি বেগ দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, সময় দেওয়া আছে, দূরত্বের ফর্মুলা s2, আমাদের ফর্মুলাটা হবে এই ফর্মুলাটি ut প্লাস হচ্ছে হাফ at স্কয়ার। বুঝতে পারছো, কারণ এগুলো সবকিছু দেওয়া আছে। তাহলে দেখো এখানে যদি বসাই ইউটা হবে কিন্তু ভির সমানই, এটার যে বেগ ছিল এই পর্যন্ত সেম বেগই থাকবে, কিন্তু তারপরে আস্তে আস্তে যেহেতু ত্বরণ বৃদ্ধি পাইছে তখন কিন্তু বেগ আস্তে আস্তে বৃদ্ধি পাইছে,
সেহেতু ইউ এর পরিবর্তে আমরা ভি বসাবো। টি, টিটা এখানে কত সেকেন্ড অতিক্রম করছে 2n, টির পরিবর্তে বসাবো হচ্ছে 2n প্লাস হচ্ছে হাফ ইনটু এ, ত্বরণ কত ছিল x ত্বরণে গেছে, ইনটু টি, টির মান হচ্ছে 2n, এর মান হচ্ছে স্কয়ার। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করে দেখো এখানে হবে 2vn প্লাস হচ্ছে হাফ ইনটু x ইনটু 2n এর উপর স্কয়ার মানে 4n স্কয়ার। তাহলে দেখো এই 2 দ্বারা 4 কে এখানে 2, তাহলে এখানে যদি কি থাকে দেখো 2vn প্লাস হচ্ছে এখানে দেখা হচ্ছে 2n স্কয়ার x। তাহলে আমাদের টোটাল এই পুরোটুকু দূরত্ব কত হবে, এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। এই এটা আমরা কি পাইলাম, এটা হচ্ছে আমরা s2 পাইলাম, s2 সমান এটা। তাহলে s1 আর হচ্ছে s2 এই পুরোটুকু দূরত্ব যোগ করলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার এটা সেটা কিন্তু চলে আসবে। একটু উপরে লিখি তাহলে দেখো এইটা আর এটা হচ্ছে যে যোগ করে এটা v1 হচ্ছে v হবে, এইটা এটা যোগ করে তাহলে কাঙ্ক্ষিত অ্যানসার পেয়ে যাব vn প্লাস এখানে হচ্ছে 2vn প্লাস হচ্ছে এখানে 2n স্কয়ার v। তাহলে যদি এটা ক্যালকুলেশন করি 2n স্কয়ার হচ্ছে x, তাহলে দেখো কি হয় vn আর হচ্ছে 2vn, তাহলে হচ্ছে 3vn প্লাস 3 এটা হচ্ছে 2x একটু আগে লিখলাম, তারপর হচ্ছে n স্কয়ার। সো কাঙ্ক্ষিত অ্যানসারটি হচ্ছে দেখো 3vn প্লাস 2x n স্কয়ার। দেখো সি নাম্বার অপশনের সাথে মিলে যাচ্ছে, সো সি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যানসার। সো এই প্রশ্ন কিন্তু অনেক ইজি, বাট এইখানে কি দেখো টাইমটা দিছে n, টাইম যদি t দিত, আবার ধরো এখানে পরবর্তী হচ্ছে ত্বরণটা দিছে x, ত্বরণটা যদি a দিত তাহলে মানে ক্যালকুলেশন করতে ভালো লাগতো আর মানে সুবিধা হতো, কিন্তু এলোমেলো চলক দিয়েছে তো এই কারণে অনেকের কাছে হয়তো কঠিন লাগতে পারে, কিন্তু অনেক কনসেপচুয়াল প্রশ্ন আর ইজি কিন্তু প্রশ্ন। সো আশা করি বুঝতে পেরেছো। সো এই ছিল আমার হচ্ছে বিইউপি থেকে আসা হচ্ছে ফিজিক্সের 2024-25 সেশনে যতগুলো প্রশ্ন তোমাদের শর্ট সিলেবাসে ছিল আর দুই একটা হচ্ছে শর্ট সিলেবাসের বাইরে ছিল, এগুলো আমি সমাধান করে দেইনি। সো আমিও কিন্তু তোমাদের মতো একজন স্টুডেন্ট, আর বোঝানোর ক্ষেত্রে ভুল হতেই পারে, এটা স্বাভাবিক। সো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবে। সো তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।